পালায় আসছিলাম। কেন পালিয়েছিলেন আপনি? আমাদের গ্রুপটা মোটামুটি ভালো চুরি করতাম আমরা সবাই। চুরি করার দায়ে ধরা খাওয়ার কারণে ওপেন আমাদেরকে পিটানো হয়েছিল। দুষ্টামি করতাম সারাদিন, পড়াশোনার মনোযোগী ছিলাম না। আব্বার প্রেশারে আমি সায়েন্স নিয়েছিলাম এসএসসিতে। ফিজিক্স পরীক্ষা, প্রশ্ন খুলে দেখি আমার একটা কমন পড়ে না। 2005 সালটা আপনার জীবনে কিভাবে এসেছিল? আম্মা প্রথম দেখলো, দেখার পরে নাম দিয়ে তুমি তোমার ভাগ্যটা যাচাই করো এটা বললো আর কি। আম্মা আমার বললো ফোন দিয়ে। কতটা খারাপ ছিল এটা আমি ছাড়া কেউ জানে না। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে। তারা কতটুকু সন্তুষ্ট আপনাকে নিয়ে? তারা আমাকে একটা জায়গায় তুলে দিয়েছে এবং 21 বছর থেকে আমি সেই জায়গাটা ধরে রাখছি। আমি সন্তুষ্ট না এই কারণে, এই জায়গাটা আমি ডেভেলপ করতে পারি নাই। আমি না, শুধু প্রত্যেকটা সিঙ্গারেরই গুরুত্ব দেওয়া উচিত। যদি সে নিজে সুর করতে না পারে তাহলে সবার শুরু করা গান তার গাওয়া উচিত না। তুমি দোকলা মানুষ একলা হবা, কষ্টে নিশি কাটেলো, কষ্টে নিশি কাটে। জীবনের কথা শুনতে চাই। কলেজে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সে। তারে বলছিলাম যে আমি তোরে ভালোবাসি। যে তুই কি করছিস এগুলা, আমি তো তোরে ফ্রেন্ড হিসেবে দেখি। বিয়ের প্রীতিতে বসে কবল বলছে কিন্তু রাজি না, আমার বিয়ে করবে না। তোমারে লইয়া যামু ঝিনাই নদীর ঘাটে, লো ঝিনাই নদীর ঘাটে। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ শুভ। আজ আমার সঙ্গে আছে এমন একজন স্পেশাল গেস্ট যার গান আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু সেই মানুষটি আসলে পর্দার পেছনে কেমন, ব্যক্তি হিসেবে তিনি কেমন এবং তার যে এই পথ চলা, তার সেই সংগ্রামটা কেমন ছিল, আজ সব কিছুই তার মুখ থেকেই শুনবো। চলুন রাজীব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং দীর্ঘ সময় পর আজকে আপনাকে পেলাম। ব্যস্ততা কি খুব বেশি? না না, ব্যস্ততা ওরকম না। আমাদের ব্যস্ততা হচ্ছে স্টেজ নিয়ে। আমরা তো স্টেজে কাজ করি, লাইভ শোগুলোতে কাজ করি। এখন পয়লা বৈশাখের পরের থেকে আমাদের শো এমনি একটু কম। আবহাওয়া ভালো না, মানে বৃষ্টি গরম, এই কারণে আমাদের শো কম হয়। বছরের হচ্ছে 3-4টা মাস আমরা কাজ করি, আর বাকি সময়গুলো আমরা হয়তো গান বানানোর পেছনে সময় দিই বা ব্যক্তিগত পারিবারিক সময়গুলো দেয় আর কি। বলছিলেন যে আসলে মঞ্চে অনেক বেশি ব্যস্ততা থাকে। মঞ্চে গেলে বেশি প্রেশার মনে হয় নাকি ক্যামেরার সামনে আসলে বেশি প্রেশার মনে হয়? মঞ্চে বেশি প্রেশার, কারণ ওইখানে তো আসলে লুকোচুরি করার কোনো অপশন নাই। ক্যামেরার সামনে যদি লাইভ না হয় সেক্ষেত্রে অনেকবার কাট করে রিটেক দেওয়া যায়, কিন্তু মঞ্চে রিটেক দেওয়ার কোনো সুযোগ নেই লাইভ যদি হয় আর কি। সেক্ষেত্রে মঞ্চটা একটু বেশি কঠিন, আর মঞ্চের জন্য অনেক প্রিপারেশন নিয়ে তারপরে মঞ্চে উঠতে হয়। মাথায় অনেক চাপ থাকে আর কি। আচ্ছা, কিন্তু আসলে সঙ্গীত শিল্পী যারা আছে বা যারা আসলে মঞ্চে দর্শককে মাতিয়ে রাখতে পারে তারা এই চাপটা নিতে পারে, আর এই কারণেই দর্শক তাদের সঙ্গে তাল মেলাতে পারে। প্রত্যেক জেলার দর্শকদের ডিমান্ড থাকে এক রকম। তো ইনস্ট্যান্ট হচ্ছে স্টেজে ওঠার পরে দর্শকদের সঙ্গে দু একটা কথা বললে একটা ডিসিশনে আসতে হয় যে আমি কোন ধরনের গানগুলো করব, কোন ধরনের গানগুলো করলে দর্শকরা এনজয় করবে বা ওগুলো শুনবে মনোযোগ দিয়ে। সো ওইটাও একটা টাফ ডিসিশন ওই সময়টা মেক করা। যে শিল্পীরা ওই সময়টা ওই ডিসিশনটা মেক করতে পারে খুব ভালোভাবে, সে খুব ভালোভাবে স্টেজ থেকে নেমে আসতে পারে, মানে হাতের তালির মধ্যেই নেমে আসতে পারে। আর যারা পারে না তাদের জন্য টেনশন হয়, খুব খারাপ হয় আর কি পরে। আপনার কি মনে হয় আজকে আমাদের আড্ডাটা দর্শক কতটা এনজয় করবে? আজকে যেহেতু মানে আলোচনা গান, যারা হচ্ছে শিল্পীদের পেছনের জীবনের কাহিনীগুলো জানতে আগ্রহী তারা একটু মজা পাবে। বিশেষ করে এটা বলতে হয়, একটা অঞ্চলের মানুষ বা একটা জেলার মানুষ অবশ্যই মজা পাবে। হ্যাঁ, আমার এলাকার মানুষ, জামালপুরের মানুষ মজা পাবে, কারণ আমরা দুজনেই জামালপুরের। হ্যাঁ, দুজন জামালপুরের, একজন মাদারগঞ্জ, একজন মেলান্দহ, একদম পাশাপাশি। হ্যাঁ। রাজীব ভাই, আমি শুরুতেই একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আপনাকে আমরা গানে যেভাবে পাই, ঠিক এর অপোজিট সাইডে যে বিষয়টা আছে, একটা ব্যক্তি রাজীব কেমন, সেই বিষয়টা অনেকেই জানে না। আপনি আসলে নিজেকে কিভাবে বর্ণনা করবেন? আমি খুবই সিম্পল একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ। আমি ক্যামেরার সামনে যেরকম, আমি ক্যামেরার বাইরেও একই রকম আচার আচরণ আমার সবার সঙ্গে। কোনো ধরনের আর্টিফিশিয়াল কিছু আমার মধ্যে নাই, মানে আচরণগত দিক থেকে আর কি নাই বললেই চলে। আর সাধারণ জীবনযাপন করতে আমি পছন্দ করি। কতটা সাধারণ? একেবারেই সাধারণ। তুমি যেরকম আমি ওইরকম, বা একজন দিনমজুর যেরকম আমিও সেম একই রকম। এই কারণেই এখনো গ্রামে গিয়ে নদীতে মাছ ধরতে চলে যান? এই কারণে হতে পারে, কারণ আমার গ্রামের প্রতি ভালোবাসা। এটাও এর মধ্যেও কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, আমি রিয়েল একদম। গ্রাম ভাল লাগে, গ্রামের মানুষজন ভাল লাগে, গ্রামের সবুজ, গ্রামের নদী,
গ্রামের আকাশ বাতাস পাখি এগুলো আমার খুব টানে। এই জন্য আমি প্রতি মাসেই মিনিমাম 2 থেকে 3 বার বাড়ি যাই। এবং সেটা আজকে না, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম 2001 2-3 সেশনে, তখন থেকে আমি রেগুলার বাড়ি যাই। তখন পকেটে টাকা ছিল না, ট্রেনে যাইতাম, ট্রেনের টিকিট করা ছাড়াই যাইতাম আর কি। টিকিট না করে ট্রেনে উঠতাম। ধরলে কি করতেন? টিটি ধরলে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের নাম বলতাম যে আমার অমুক আছে তমুক আছে, রেলওয়ে চাকরি করে, নাম বলে মোটামুটি পার হয়ে যেতাম আর কি। আমি যেটা জানি আপনার প্রথম ঢাকায় আসার গল্পটা, সেটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা আপনার। হ্যাঁ, পালিয়ে এসেছিলেন আপনি ঢাকায়, পালায় আসছিলাম। সেটা কেন পালিয়েছিলেন আপনি? এইটা তো বলাটা ঠিক হবে কেন, এর আগে একবার বলছিলাম, বললে অনেক অনেক গালাগালি শুনছি আমি। আমার ফ্যামিলির থেকে অনেকেই গালাগালি করছে যে কেন তুই বলতে গেলে, তুই এটা করছিস, ঠিক আছে আমরা জানি, সারা দেশের মানুষকে জানিতে হবে কেন। আমরা তো এলাকায় খুব দুষ্ট ছিলাম, মোটামুটি গ্রামের ছেলেরা দুষ্টু হয়, অনেক বেশি চঞ্চল হয়। সারাদিন এই পাড়া ওই মহল্লা ওই গ্রাম এই ঘুরে ঘুরে বেড়াই আমরা। তো আমাদের গ্রুপটা মোটামুটি ভালো চুরি করতাম আমরা সবাই। তো একদিন এই চুরি করার দায়ে ধরা খাওয়ার কারণে আমরা আমাদেরকে পিটানো হয়েছিল। আমাদের বাবারা আর কি, আমাদের প্রত্যেকের, আমাদের ফ্রেন্ডে যারা ছিল প্রত্যেকের বাবারা এসে আমাদেরকে পিটাইছে জনসমক্ষে আর কি। তো এটা ভালো একটা ডিসিশন ছিল, ভালো একটা কাজ ছিল। পিটানোতে আমরা ওই চুরি বাদ দিয়ে দিয়েছিলাম তখন থেকে। এবং ওই তখনকার যে জেদ ছিল মাথার মধ্যে, যে না মান সম্মান তো আর এলাকায় নাই, কাজ করি ঢাকায় চলে যাই। তো আমার একটা সাইকেল ছিল, সাইকেলটা সেল করে দিলাম। আমার পাশের এক দোকান ছিল, দোকানে সেল করে দিয়ে 700 টাকা পাইলাম। ওই 700 টাকা পকেটে নিয়ে আমি ঢাকা চলে আসলাম। আমার সঙ্গে আর 2জন ফ্রেন্ড আসার কথা ছিল, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত ওরা আর আসে না। আপনি একাই আমি একা আসছিলেন? আসছি, হ্যাঁ। আপনার বয়স কত ছিল তখন? তখন আমি ক্লাস 7-এ পড়ি। 7 এ। সাহস কি করে হলো আপনার? ওই যে বললাম, গ্রামের ছেলেদের সাহসটা অন্যরকম থাকে, শহরের পোলাপানা থাকে না, গ্রামের থাকে আচ্ছা, বেশি। এটা তো ঢাকায় আসার আগের ঘটনা। হ্যাঁ। ঢাকায় যখন আপনি এলেন, ঢাকায় আসার পর আসলে কি ধরনের পরিস্থিতিতে পড়তে ঢাকা হয়েছে? আসার পরে আমি এর আগে ঢাকায় আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার মামা ছিল একটা, মামা এখন আছে, যাই হোক, সে থাকতো হলো কমলাপুর শাহজাহানপুর কলোনিতে। ওইখানে ওই বাসা আমি তার আগের বছর আসছিলাম বেড়াইতে আর কি, আরও 2 বছর আগে। ওই বাসাটাই আমি চিনি শুধুমাত্র, যে আমি ঢাকায় গেলে মামার ওখানে গিয়ে উঠবো। তো আমি কমলাপুরে যখন এসে নামলাম ভোরবেলা, সকাল 7:30-8টার দিকে এসে নামলাম। এসে আমি সরাসরি রিক্সা দিয়ে শাহজাহানপুরে গেলাম আমার মামার বাসায়, মামা যেখানে ভাড়া থাকে আর কি। তো ওখানে গিয়ে আমি একটা শক খাইলাম আর কি, যে গিয়ে দেখি মামা নাই। মানে মামা নাই বলতে এখানে থাকে না স্যার, থাকে না। তখন তো আর মোবাইল টোবাইল কিছু নাই যে ফোন নাম্বার নিয়ে ফোন করব। অনেক খুঁজলাম, নাই 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 নাই। পরে আমি আবার, যেহেতু চিনি একটাই কমলাপুর রেল স্টেশন, কমলাপুর চলে গেলাম। আবার গিয়ে আমি সারা রাত ওখানে থাকলাম, স্টেশনে সারা রাত? স্টেশনেই সারা রাত থাকলাম আর কি। আবার পরের দিন সকালে আবার গেলাম কলোনিতে শাহজাহানপুর। গিয়ে আরও ডিটেলস জানার চেষ্টা করলাম যে মামা কোথায় গেছে। পরে শেষ পর্যন্ত জানলাম যে মামা ওই কলোনিতেই আছে, কিন্তু অন্য একটা বাসায়। পরে বাসা খুঁজে বের করে তারপর বাসায় গেলাম। মামা বললো, তুমি হঠাৎ করে এখানে বাসায় বলছো? আমি না। পরে মামা আবার টেলিফোন করে বাসায় খবর পাঠাইলো যে ভাগ্নে আমার কাছে আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো আব্বা একটু রাগে ছিল আর কি, আব্বা এখনও রাগী। পড়াশোনার ব্যাপারে আব্বা খুব বেশি সিরিয়াস ছিল। আমাদের জেনারেশনের গ্রামের বাবা মারা, আমাদের মতো যারা বয়সী তাদের বাবা মারা কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিস করলে সেটা পক্ষে খুব একটা সাপোর্ট দেয় না। এটার সামাজিক বা ধর্মীয় অনেকগুলো কারণ আছে। তো আমার বাবা মাও ছিল সেরকমই। আম্মা একটু সাপোর্ট দিত, আব্বা কখনোই আব্বা কিন্তু নিজে আবার থিয়েটার করতো, শহীদ সমর থিয়েটারের খুব ভালো একজন অভিনেতা, সে নাটক অভিনয় করে। কিন্তু আব্বা সাংস্কৃতিক মনে হলেও পড়াশোনার ক্ষতি হবে এই কারণে আমাকে গান বাজনা করতে দিত না করতো আর কি। কিন্তু আমি আবার চুরি করে গিটার কিনতাম, কিনে গিটার শিখেছি, চুরি করে গিটার কিনে গানও আমি শিল্পকলাতে শিখেছি। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি যখন 7 দিন থাকলাম এখানে ঢাকাতে, 7 দিন থেকে আমার 700 টাকা খরচ হয়ে গেছে। পরে মামা বললো তোমার উঠাই দিই ট্রেনে। মামা আমার নিয়ে গেল বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে বাবা আর বকাটা দেয় নাই, বুঝছে যে যেই পরিমাণ মার দিয়েছি যাতে করে পোলা যে রাগারাই বাইর হয়ে গেছে ভারত থেকে, ঠিক আছে, এটা তার জায়েজ আছে, এই জন্য সে আর বকা টকা দেয় নাই। পরবর্তীতে আমি আর চুরি করি নাই,
কারণ এলাকার যখন একটা ওরকম ধাক্কা আসে, যখন এলাকার সবাই জেনে যায় যে এই লোকটা, এই ছেলেটা চোর, চোর। হ্যাঁ, ওটা আসলে মেনে নেওয়া যায় না। তো ওই এলাকা আমার ছাড়তে হয়েছে পরে পরে গ্রাম ছেড়ে শহরে আসলাম, জামালপুর শহরে, কারণ ওইখানে আর পড়াশোনা হচ্ছিল না। কারণ গ্রুপটা এরকম হয়ে গেছিলো, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই দুষ্টামি করতাম সারাদিন, পড়াশোনার মনোযোগী ছিলাম না। যদিও আমার রেজাল্ট খারাপ না, এসএসসি ইন্টারমিডিয়েট দুইটি আমার ফার্স্ট ডিভিশন, অল্পের জন্য 4 মার্ক পাই নাই, দুইটি আমার ভালো মার্কিং ছিল। এসএসসি পাস করলাম জামালপুর থেকে, জেলা স্কুল থেকে। জেলা স্কুলের ক্লাস 10-এ আমি কিন্তু 98-এর ব্যাচ ছিলাম, কিন্তু ক্লাস 10-এ এনে আমি একটু চুরি করছি। বলি আজকে, এটার কোনো কথা আমি কারো বলি না। এটা আমি তো সায়েন্সে ছিলাম এসএসসিতে, তো সায়েন্সের খুব মানে ডিফিকাল্ট লাগতো আমার কাছে, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, এগুলো আমার কাছে মানে ভালো লাগতো না। আমি সংস্কৃতি মনে মানুষ, গান বাজনা যেহেতু করি, আমার বিজ্ঞান ভালো লাগে না, আর্টস ভালো লাগে। আব্বার প্রেশারে আমি সায়েন্স নিয়েছিলাম এসএসসিতে। তো টেস্ট পরীক্ষার সময় ক্লাস 10-এ ফিজিক্স পরীক্ষা, প্রশ্ন খুলে দেখি আমার একটা কমন পড়ে নাই। ঠিক আছে, একটা উত্তর আমার কমন পড়ে নাই। এখন কী করা যায়? ফেল তো করা যাবে না, মান সমান, জীবনে ফেল করে নেই, ফেল করলে তো অবস্থা খারাপ। আমি কী করলাম, প্রশ্ন হাতে নিয়ে আমি মানে মাথা ঘোরাচ্ছে এরকম একটা ভাব নিলাম আর কি, প্রশ্নটা রাখলাম, মাথা ঘোরায় আমি পড়ে গেছি নিচে। মানে গানের পাশাপাশি আপনি অভিনয়টাও ভালো করতেন। আমি পড়ে গেছি, কারণ আমি মানে প্ল্যান করছি এটা ছাড়া আমার কোনো ওয়ে নাই, একমাত্র বাজাইতে পারে এটা আমার, যে পরীক্ষা আমার ড্রপ হোক, ফেল তো আসবে না। পড়ে গেলাম, তাড়াতাড়ি করে সবাই মেয়ে ধরে হচ্ছে আমাকে প্রধান শিক্ষকের রুমের সামনে একটা বেঞ্চ ছিল, বেঞ্চে শোয়াই দিল, নিজে নিয়ে গিয়ে দোতলায় ছিলাম। এরপর হাসপাতালে ডাইরেক্ট জেএল কমপ্লেক্সে হাসপাতালে গিয়ে ভর্তি করলে পরীক্ষা নাই, বাদ। আমার ইয়ে হয়েছে, মানে মাথা ঘোরাই গেছে আর কি, প্রেশার টেস্ট সামথিং ইজ রং। যাই হোক, পরীক্ষা দিতে এলো না, টেস্ট পরীক্ষা বাদ। ওই বছরের পরীক্ষা দিলাম না 98-এ। 99-এ পরে দ্বিতীয়বার তো চুরি করার সুযোগ নাই, পরের বছর আমি পরীক্ষা দিয়ে 98-এ কি এই শুধুমাত্র টেস্ট না দেওয়ার জন্য আপনি পরীক্ষাটা দিতে পারলেন না? পারিনি, হ্যাঁ। 99-এ পরে পরীক্ষা দিলাম আর কি, 9-এ পরীক্ষা দিয়ে পাশ করলাম, এসএসসি থেকে সায়েন্স নিয়ে পাশ করলাম। এরপরে হচ্ছে তখন চিন্তা করলাম যে না, আমার আর সায়েন্স নিয়ে পড়া যাবে না। এইচএসসিতে আমি সরকারি আশিক মাহমুদ কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হইলাম 2000 সালে। ভর্তি হওয়ার পরে আর্টস নিয়ে ভর্তি হলাম। আর্টসে পড়াশোনা ভালোই হলো। আমার 4th সাবজেক্ট ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে আমি বেশি মার্ক পাইছিলাম, অথচ আমার সায়েন্স ভালো লাগে না। 83 পাইছিলাম কম্পিউটার সায়েন্সে 4 সাবজেক্টে, আর বাকিগুলোতে এত মার্ক পাইনি কোনোটাতে। আচ্ছা, এখানে আমি একটু জানতে চাই, এই যে বলছিলেন বাবার চাপে আসলে আপনাকে সায়েন্স নিয়ে পড়তে হয়েছিল, তো আপনি যখন এইচএসসিতে আর্টসে পড়লেন, তো বাবা আসলে ওই সময় কি মত দিয়েছিল নাকি না, মত দেয় না, কিন্তু বাবাকে আমি বুঝাইছি আর কি। বাবাকে আমি বুঝাইতে পারছি যে আমি সায়েন্স নিলে আমি ফেল করব, আমার ওদিকে মনোযোগ নাই, ওই সাবজেক্টগুলোর প্রতি আমার আকর্ষণ নাই। আকর্ষণ ছাড়া তো আমি পড়তে পারবো না, আমাকে বাধ্য করা হলে তাহলে আমার মুখস্থবিদ্যা করলে আমার লাভ নেই, আলটিমেটলি ওটাতে আমি কোনো রেজাল্ট আসবে না। সো আমি মুখস্থ করতে পারবো না, যেটা আমি না বুঝি সেটা আমি পড়তে চাই না। ওটা যদি বুঝি না এই সাবজেক্ট, আমাকে আর ওটা পড়তে বাধ্য করো না। আব্বা পরে বলছে ঠিক আছে তুমি আর্টসেই নাও, আর্টসে যাও। পরে আমি আর্টসে ভর্তি হই আর কি। কিন্তু এর পাশাপাশি কলেজে যখন গেলাম আমি, তখন গানের এনভায়রনমেন্টটা আমার মানে ক্যাচ করলো বেশি আর কি। কলেজে ওঠার 2 বছর আগে থেকে আমি গিটার শিখি। জামালপুরের আমাদের বাবু ভাই ছিল, পিয়াস ভাই ছিল, এখন তাদের কাছ থেকে আমার গিটারের হাতে করি। তো গিটার শিখে যখন নতুন গান গাওয়া শুরু কলেজ লাইফটাই অন্যরকম। কলেজে যদি কেউ গান গাইতে পারে, তার প্রতি সবার মনোযোগ থাকে, সবার তার প্রতি একটা আলাদা সিম্প্যাথি থাকে, আলাদা একটা শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। তো আমিও ওই জায়গায় ছিলাম আর কি। সবাই আমাকে খুব ভালোবাসতো, পছন্দ করতো গান গাইতাম বলে। তো এবং গান শোনার পরে আরও বেশি প্রশংসা করতো সবাই, যে না, ছেলেটাকে দিয়ে গানে কিছু একটা হবে। এবং আমি সবসময় ফার্স্ট বেঞ্চে বসতাম, সবার আগে। কলেজে গিয়ে সবার আগে প্রথম বেঞ্চে আমার বসতে হবে, এটা আমার মাথার মধ্যে লক করা ছিল, যে কখনোই পেছনের বেঞ্চে বসা যাবে না। কারণ পেছনে বসলে স্যারের লেকচার আমি শুনি না, আর লেকচার না শুনলে তো আমি বাসায় তো পড়ি না। লেকচার না শুনলে আমি পরের দিন ক্লাসে আমি কী উত্তর দিব প্রশ্ন করলে? স্যার লেকচারটা আমি শুনতাম মনোযোগ দিয়ে, এবং পরের দিন ওই লেকচার থেকে আমি উত্তরটা বের করে দাঁড়িয়ে দিতাম, বাসায় খুব একটা পড়তাম না। তো ওইভাবে হচ্ছে গানের সঙ্গে সঙ্গে পাশাপাশি পড়াশোনা। কলেজে মোটামুটি খুব ভালো অ্যাজ এ সিঙ্গার স্টুডেন্টের পাশাপাশি আমার একটা ভালো সুনাম হয়ে গেছিল। তবে রাজীব ভাই, আপনি যদি একটু জানতে চাই যে 2005 সালটা আপনার জীবনে কিভাবে এসেছিল? 5-এর কথা বলি। তখন আমি
চারুকলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে, অনার্স সেকেন্ড ইয়ারে। হলে থাকি শহীদ শাহনেওয়াজ হল, এফ রহমান হলের এক্সটেনশন, যে হলটা আমাদের ক্যাম্পাসের বাইরে নিউ মার্কেটের সঙ্গে, ওখানে আরও 3টা হল আছে। ক্লোজ আপ ওয়ান যখন শুরু হয়, আমাদের তো হলে টিভি একটা, সবাই মিলে হল রুমে টিভি রুমে গিয়ে আমাদের টিভি দেখতে হইতো। তো টিভি রুমে গিয়ে আমরা সবাই মিলে যা যার পছন্দ মতো প্রোগ্রাম দেখতে পারতাম না, খেলাধুলা ম্যাক্সিমামগুলো দেখতাম আর কি একসঙ্গে সবাই মিলে, কিন্তু ক্লোজ আপ ওয়ান বা অন্য কোনো গানের অনুষ্ঠান দেখা হইতো না। এই প্রোগ্রামটা আম্মার চোখে পড়ছে, এনটিভি দেখতো আম্মা, বাড়িতে টিভি ছিল। জামালপুরে আম্মা প্রথম দেখলো, দেখার পরে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে বাবা তুমি করো, এই ক্লোজ আপ ওয়ান নামে একটা কম্পিটিশন হচ্ছে, তুমি এটাতে নাম দাও, নাম দিয়ে তুমি তোমার ভাগ্যটা যাচাই করো, এটা বললো আর কি। আম্মা আমার বললো ফোন দিয়ে। রেজিস্ট্রেশন করলাম ঢাকা থেকে। জামালপুরের ছেলে হলেও ঢাকা থেকে আমার করতে হয়েছে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, সামনে পরীক্ষা আছে। সো জামালপুর থেকে আমি করলাম না, ঢাকা থেকেই করলাম। অডিশন রাউন্ডে আমি সুন্দরভাবে পার হইলাম ক্লোজ আপ ওয়ানের। একটা রাউন্ড পার হয়ে আর ভিতরে কি আনন্দ, বাড়িতে ফোন দিয়ে জানাই, আব্বা আম্মা তো সেই খুশি, ফ্রেন্ডরাও খুব খুশি, বন্ধুদেরও অনেক বড় আশা যে না ছেলেটা অনেক দূরে যাবে। অডিশন রাউন্ড পার হওয়ার পরে পরের যে সিলেকশন রাউন্ডটা আসলো, সিলেকশন রাউন্ডের আগে আমার গলা বসে গেল, মানে বাজেভাবে বসলো আর কি। এর আগে মানে আমার জিনিসগুলো এরকমই হয়েছে যে যখন যেটা দরকার ছিল ওইটা পাইনি আমি, ওই জায়গাটায় অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা পাইনি। গলাটা ঠিক থাকলে আমার ক্লোজ আপ ওয়ানের কম্পিটিশনটা, আমার জার্নিটা খুব অন্যরকম হইতো, স্পেশাল হইতো, অনেক ভালো হইতো। কতটা খারাপ ছিল ওটা আমি ছাড়া কেউ জানে না, কী অবস্থায় আমি পার করছি ওই জার্নিটা। গলা বসে গেল, ঠিক হলো না গলা। 2 দিন চেষ্টা করলাম, অনেক ধরনের কাজ, মানে গরম পানি, লবণ গরম পানি, বিভিন্ন ধরনের সবাই যা যা পরামর্শ দিল সবই অ্যাপ্লাই করলাম, কিন্তু গলা ঠিক হলো না। ওই অবস্থায় আমি গেলাম গান গাইতে সিলেকশন রাউন্ডে। ওই দিন ছিল শেষ দিন। বিচারক ছিলেন হচ্ছে শাকিলা জাফর ম্যাম, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আর হচ্ছে কুমার রশিদ স্যার, 3 জন। আমি ওনাদেরকে গিয়ে বললাম যে স্যার আমার গলা বসা, আমাকে যদি একটু কনসিডার করেন, এটাভাবে বললাম। গলা বসা, গলা ঠিক হয়ে এখন আমি গান শোনাবো, কিন্তু একটা গান যদি আমি 2টা স্কেল নামায় গাই, নর্মাল যে স্কেলে গাওয়া, তাহলে তো ভালো লাগবে না শুনতে। আমার গলার হাই পার্ট বন্ধ হয়ে গেছে, শুধু লোটা আছে। তো আমি 2টা করে স্কেল নামায় সবগুলো গান গাইলাম। ওরা বুঝলো যে হ্যাঁ গলা বসা, কিন্তু ওরাও বললো যে আমাদের হাতে তো আর সময় নাই, যদি এরকম থাকতো যে আজকে শেষ দিন না হয়ে আগামীকাল শেষ দিন হতো, তাহলে তোমাকে বলতাম যে আগামীকাল আবার আসো। যেহেতু সিলেকশন রাউন্ডের আজকে শেষ দিন, সেহেতু তোমাকে আমরা আর এইবার সুযোগ দিতে পারতেছি না, তুমি আগামী বছর ট্রাই করো। আমি আসলে প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে আমি আজকে সিলেক্ট হব না আর কি। পরে বললাম ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি বেরোয় আসলাম। বেরোয় আসার পরে যখন আমাদের অডিশন ছিল হচ্ছে বিএম স্কুলে, অডিটোরিয়ামে। বের হয়ে এসে আমি রিক্সায় উঠে গেছি অলরেডি। ঠিক ওই সময় আমাকে হারুন ভাই ছিল নাম, সে আমাকে ডাক দিল পেছন থেকে, এই ছেলে দাঁড়াও। তো আমি প্রথমে তাকাই দেখলাম যে না, আমার তো ডাকে না। দ্বিতীয়বার আবার ডাক দিছে, তোমার ডাকতেছে, তুমি দাঁড়াও। পরে আমি দেখলাম যে হ্যাঁ আমাকে ডাকতেছে। তখন আমি চিন্তা করলাম যে আমি নিশ্চয়ই কোনো ভুল করছি, ঝাড়িটারে কোনো দিব আর কি। আমি পরে নামার পরে বললাম ভাই আমি কি কোনো ভুল করছি? কয় না, তোমাকে আবার ডাকছে বিচারকরা। আমি তারপরও আমার মধ্যে ওই মানে ভয়টা কাজ করতেছে, আমি কোনো বেয়াদবি করে আসছি মনে হয়, আমার হয়তো ঝাড়িটারি দিবে, শাসন করবে। ওই অবস্থায় আমি ভয়ে ভয়ে গেলাম। তো যখন আমি রুমে ঢুকলাম, দেখি টেবিলে ইয়েস কার্ড লেখা, মানে ইয়েস কার্ডটা আমার জন্য তার আগেই লিখে রাখছে যে আমাকে দিবে। তখন আমি বুঝলাম যে না, আমাকে হয়তো ইয়েস কার্ড দিবে, আরেকবার তারা সুযোগ দিবে। আমাকে ইয়েস কার্ড দিয়ে ওনারা বললো যে তোমাকে আরেকবার সুযোগ দেওয়া যায়, তোমার গলা ভালো এবং তোমার যেহেতু গলার প্রবলেম হচ্ছে এটা ঠিক হয়ে যাবে, তুমি মন খারাপ করার কিছু নেই, তুমি চালাই যাও, চেষ্টা করো, বেস্ট অফ লাক। তখন আমার মধ্যে সেই রকম আনন্দ। তাহলে রাজীব ভাই, হ্যাঁ, সেই আনন্দের বাকি গল্প জানার আগে আমরা এবার একটু শুনে আসবো নাকি একটা গান? আমি সিলেকশন রাউন্ডে যে কয়টা গান করছিলাম, ওদের একটা গান আমি শোনাই, আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি স্যারের একটা গান, একটু শোনাই, মুখটা শোনাই। চোখের নজরে এমনি কইরা
একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। হো পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চমৎকার। আসলে আপনাদের সেই জার্নিটা শুধু আপনারাই যে জার্নি করেছেন তা না, আপনাদের আমার মনে হয় যে আমি তখন ছোট ছিলাম, কিন্তু আমিও দেখেছি যে ওই সময় মনে হচ্ছিল যে সারা বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে জার্নি করছে। এবং এই যে ভোট চাওয়ার ব্যাপারটা, বিশেষ করে আমার এখনো মনে আছে আপনার জন্য আন্টি কিন্তু বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে পুরো এলাকায় ভোট চাইতেন। আম্মা আব্বা দুজনে, মানে আত্মীয় স্বজন বাংলাদেশে যে যে প্রান্তে আছে, আব্বা শ্বশুরে সব জায়গায় গেছে, সব জায়গায় গিয়ে বলছে যে আমার ছেলের জন্য ভোট করেন। এবং শুধু আব্বা আম্মা না, আমার জামালপুরের আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার ফ্রেন্ডরা, বিশেষ করে আমার যারা ক্লোজ ফ্রেন্ড ছিল, এরা জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় হচ্ছে প্রচার চালাইছে, মাইকিং করছে। আচ্ছা, যে মানুষগুলো 21 বছর আগে আপনার জন্য এতটা পরিশ্রম করেছে এবং আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল যে আপনি তাদের মুখ উজ্জ্বল করবেন এবং আপনি এই গান নিয়ে একটা ভালো অবস্থান তৈরি করবেন, এই 21 বছর পর এসে তারা আসলে কি ভাবছে বা তারা কতটুকু সন্তুষ্ট আপনাকে নিয়ে? তারা সন্তুষ্ট কিনা জানি না, আমি সন্তুষ্ট না। তাদের কথা আমি বলবো না, আমি নিজের কথা। শিল্পীর ক্ষুধা তো মিটবে আমি না। সন্তুষ্ট না, তারা সন্তুষ্ট। তারা সন্তুষ্ট এই কারণে তারা আমাকে একটা জায়গায় তুলে দিয়েছে এবং 21 বছর থেকে আমি সেই জায়গাটা ধরে রাখছি। আমি সন্তুষ্ট না এই কারণে এই জায়গাটা আমি ডেভেলপ করতে পারি নাই। 21 বছরে আমার জায়গাটা আমি ডেভেলপ করতে পারি নাই, যেটার প্রধান ম্যাক্সিমাম দোষ আমি আমার নিজেরা দিব। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিরও কিছু দোষ রয়েছে। আমরা যখন ক্লোজ আপ ওয়ান শেষ করি, আমার একটা স্বপ্ন ছিল, এটা আমার দর্শকদের কাছ থেকে পাওয়া এবং আমার ভেতরের চাওয়া, এবং আমার বিচারকরা যেটা বলছিল আমাকে যে বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার ভয়েসটা নাকি ফিল্মের জন্য পারফেক্ট একটা ভয়েস ছিল। তখন আমি তখন শুনেছিলাম আমাদের বুলবুল স্যার, কুমার বিশ্বজিৎ স্যার, শাকিলা জাফর ম্যাম তিনজনই বলছিল যে ফিল্মের জন্য তোমার ভয়েসটা খুব কাজে লাগবে, আমরা তোমাকে কাজে লাগাবো ফিল্মের। কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা ডেভেলপ হয় নাই, সেটা জিরো অবস্থায় রয়ে গেছে। আমি অনেকগুলো ফিল্মে গান করছি, কিন্তু যেই ফিল্মগুলো হচ্ছে এই লেভেলের ফিল্ম যাদেরকে বলি আমি, সেই ধরনের কোনো ফিল্মে আমি গান গাইতে পারি নাই। এখন না পারার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা মানুষ কিন্তু সবাই নিজেরা কাজ করে, এখন মিউজিক কম্পোজিশন করে। একটা শিল্পী যখন মিউজিক কম্পোজার, যখন সে সুরকার, যখন সে গান নিজে লেখে মাঝে মধ্যে, তখন ফিল্মের প্রডিউসাররা তার কাছেই কিন্তু যায় যে আমি এক জায়গায় সব পাচ্ছি, অল ইন ওয়ান। এই জন্য তারা ওই একজন গীতিকারের কাছে নক করা, আবার সুরকারের কাছে নক করা, আবার শিল্পীর কাছে নক করা, তারপর আবার স্টুডিওতে নক করা, এই 4-5টা ঝামেলায় তারা জড়াতে চায় না। তারা চায় এক জায়গা থেকে কাজ করে, মানে একটা প্যাকেজ চাই, একটা প্যাকেজ। এই প্যাকেজ যারা কাজ করতেছে তারা আগায় গেছে, তারা ফিল্মের জায়গাটায় আগায় গেছে অনেক বেশি। আমি এই প্যাকেজে কাজ করি নাই, আলটিমেটলি আমি করবও না। আমি যেটা মনে করি, শিল্পীরা কখনো ব্যবসায়ী হতে পারে না। কণ্ঠশিল্পী হচ্ছে তার কণ্ঠকে কাজে লাগানোর জন্য যতটুকু কাজ করা দরকার, কণ্ঠকে চর্চা করা, কণ্ঠের রেগুলার রেওয়াজ করা, সে তা করবে, গান গাওয়ার জন্য রেডি রাখবে সব সময়। কিন্তু ভাইয়া, মানে বাস্তবতার প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, তাহলে সিস্টেমের সঙ্গে আসলে নিজেকে মানিয়ে নেওয়ার কি প্রয়োজন নাই? না, তা তো আছেই, সিস্টেমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু আমি তো সিস্টেম তো শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও তো অনেক সিস্টেম আছে। আমরা পাশের দেশে যদি দেখি, ভারতে যদি দেখি, ভারতের ইন্ডাস্ট্রি তো অনেক বড় ইন্ডাস্ট্রি, পৃথিবীর মধ্যে টপ 5-এর মধ্যে 1। তো তাদের থেকে আমাদের অবশ্যই অনেক কিছু শেখার আছে। ওইখানে কিন্তু এটা চলে না, আমরা যেটা চালাচ্ছি এখন বাংলাদেশে। ওইখানে কিন্তু যারা মিউজিক কম্পোজার তারা কিন্তু গায় না, তারা গায় 100 গান বানাইলে 1টা গান গায় বা 2টা গান গায়, কিন্তু 95টা গান তারা শিল্পীর দিয়ে গাওয়ায়। যারা সলো আর্টিস্ট, যারা সলো শুধুমাত্র কণ্ঠ দেয়, তাদের দিয়ে গাওয়ায়, যদি এরকম ভালো কণ্ঠ থাকে। তো আমাদের দেশে এই কালচারটা হয় নাই, ডেভেলপ হয় নাই। আগে ছিল, আগে যেমন আমাদের যে বললাম আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী স্যার, আলম খান স্যার, তো এরা যখন কাজ করতো, এরা কিন্তু নিজেরাও গান গাইতে পারতো, সবার কিন্তু কণ্ঠ সুন্দর ছিল, কিন্তু গায় নাই কেন? এরা গাইলেও কিন্তু গানগুলো হিট হইতো, কিন্তু গায় নাই কেন? ওরা চাইছে যে
আমি গাওয়ার চেয়ে ওই শিল্পীর দেওয়া আমি গাই, কারণ ওটা তার অধিকারের জায়গা। ও হইলো গলা তৈরি করছে শুধুমাত্র গান গাওয়ার জন্য, আমি তো আমার একটা জায়গা তৈরি করে নিছি, আমি সুরকার, জনপ্রিয় সুরকার। তো ওই শিল্পীটার, তাহলে আমি যদি গায়ে দিই তাহলে ওই শিল্পীর তাকে অসম্মান করা হবে। তো ওই সেন্স থেকে কিন্তু ওরা শিল্পীদের দিয়ে গাইছে, এবং আমি ওরা এটাও ভাবছে যে আমি গাওয়ার চেয়ে ও গাইলে আর একটু ভালো শোনা যাবে, আর একটু ভালো শোনা যাবে, এই চিন্তা করে ওরা শিল্পীদের দিয়ে গাওয়াইছে। কিন্তু এখন আর এটা নাই। এখন দেখবা হচ্ছে সব জায়গায়, সব স্টুডিওতে যারা মিউজিক ডিরেক্টর এরাই গান গায়, সব ম্যাক্সিমাম জায়গায়। মানে ভালো গানগুলা, যে গানগুলো হচ্ছে ধরো 15টা 20টা গান গাইলে একটা গান ভালো হয়, ওই ভালো গানগুলা তারা নিজেরাই গায়ে ফেলে, যার কারণে গানটা 2 মাস 3 মাস পরে হারায় যায়। সুর, কথা, মিউজিক ভালো হওয়ার পরেও কণ্ঠ ভালো না হওয়ার কারণে গানগুলো থাকে না। সব কিছুর একটা পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট হওয়া লাগবে গানের মধ্যে। 3টা জিনিস ভালো দিলাম, একটা খারাপ দিলে ওটা টিকবে না, বা গান ওই গান টিকবে না। রাজীব ভাই, আপনি আসলে গান সিলেকশনের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেন? সিলেকশনের ক্ষেত্রে নতুন গানের ক্ষেত্রে আমি না, শুধু প্রত্যেকটা সিঙ্গারেরই গুরুত্ব দেওয়া উচিত। যদি সে নিজে সুর করতে না পারে তাহলে সবার শুরু করা গান তার গাওয়া উচিত না। প্রথমত তার গলায় কোন সুরটা, কোন ধরনের সুরের খেলাটা তার গলায় অ্যাডজাস্ট হবে, এটা তার আগে বুঝতে হবে। প্রত্যেক শিল্পীর এটাকে বোঝা উচিত নিজের জন্য। যেমন আমাদের দেশের হচ্ছে, আমি বিখ্যাত একজনের নাম বলি, আমি সাবিনা ইয়াসমিনের যেমন জেমসের গানের কিন্তু, জেমস ভাইয়ের গানের কিন্তু ঘরানা কিন্তু আলাদা, তার সুর কিন্তু আলাদা। সে কিন্তু যেন তেন সুর কিন্তু নিবে না। হ্যাঁ, আমি একটা সুর করে দিলাম, ভাই গায়ে দেন, সে গাবে না, তার গলায় যাইতে হবে এই সুরটা। তার গায়কির ধরনের সঙ্গে যে সুর মিলবে সেই গানই সে নিবে, অন্য কোনো গান সে গাবে না। যার কারণে জেমসের ম্যাক্সিমাম গানই হিট, বুঝছি, সে ফিল দিয়ে গাইতে পারছে, তার গলার সঙ্গে গেছে। তা আমরা কি করি, আমরা যেন তেন সবার গানই হচ্ছে গায়ে ফেলি, যে যেভাবে শুরু করতেছে আমরা গায়ে দিচ্ছি, যার কারণে গানগুলো হচ্ছে না। আলটিমেটলি যে শুরু করছে, সে যেভাবে শুরু করছে সেই ডেলিভারি আমরা দিতে পারি না, কারণ আমাদের গলা হচ্ছে একটা জায়গা আটকানো, সবার গলাই। কোনো গলাই ইউনিভার্সাল, মানে ওইরকম ভার্সেটাইল না কারো গলাই। অরিজিতেরও গলাও কিন্তু ভার্সেটাইল না। অরিজিৎ সিং সেও কিন্তু এক ধাঁচেরই গান গায়, ওর বাইরে সে যাবে না কখনো। ওকে একটা সুর দিলেও সে তার মতো করে নিয়ে তারপরে সে গাইবে, এর আগে গাইবে না, চেঞ্জ করে হলেও গাইবে। সো ওইটা আগে প্রত্যেকটা শিল্পীর বোঝা উচিত যে গান সিলেকশনের আগে যে সুরটা আমি নিচ্ছি, বা সে যে সুরটা আমি গাইবো, ওই সুরটা আমার গলার সঙ্গে সেট হচ্ছে কিনা। যদি হয় তাইলে গান, না হলেও গান সমস্যা নাই, পয়সার ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু হওয়ার পরে গাইলে জিনিসটা ভালো হয়। আচ্ছা রাজীব এইটা ভাই, আমি সবসময় চেষ্টা করি। আপনার কি মনে হয় আপনার গলায় কোন সুরটা বেশি ভালো লাগে আপনার কাছে? আমরা এটা একটু সুরে সুরে শুনবো, জাস্ট 2 লাইন। আমার এই যেমন হচ্ছে লুৎফর হাসানের কয়েকটা গান আমি করছি, 3rd অ্যালবামের একলা মানুষের টাইটেল সং, যেটা একলা মানুষ, এই গানটা আমার গলায় ভালো লাগে, খারাপ লাগে না। একটু শুনি আমরা। আমি একলা মানুষ দোকলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দোকলা মানুষ একলা হবা, কষ্টে নিশি কাটে লো, কষ্টে নিশি কাটে। আমার আছে কোষানা, যদি তুমি চড়তে চাও। আমার আছে কোষানা, যদি তুমি চড়তে চাও। তোমারে লইয়া যামু ঝিনাই নদীর ঘাটে লো, ঝিনাই নদীর ঘাটে। আমি একলা মানুষ দোকলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দোকলা মানুষ একলা হবা, কষ্টে নিশি কাটে লো, কষ্টে নিশি কাটে। চমৎকার। রাজীব ভাই, আমরা তো অনেক গানের কথা শুনলাম, আপনার চমৎকার দুটো গানও শুনলাম, এবার একটু আপনার জীবনের কথা শুনতে চাই। আপনি আসলে জীবনটাকে কিভাবে দেখেন? যেহেতু মানুষ আমি খুব সাধারণভাবে দেখি, কারণ আমার হিসাব নিকাশ খুব সিম্পল, লাইফের হিসাব নিকাশ। কারণ যেহেতু আমার কোনো গ্যারান্টি নাই যে আমি আজ থেকে 2 বছর পরে মারা যাব, বা আমি আজ থেকে 5 বছর পরে মারা যাব, যেহেতু আমি ডেট জানি না মারা যাওয়ার, সেহেতু আমার কোনো প্ল্যান নাই, তাই না? এটাই খুব সিম্পল এটাই হওয়ার কথা। আমি আজকের দিনটা নিয়ে শুধু ভাবি, আগামীকাল কী করবো সর্বোচ্চ এইটুকু আমি ভাবি। আমি 1 বছরের প্ল্যান আমি কখনো করি না। কিন্তু পরিবারের তাগিদে কি করতে? পরিবারের সবাই আমার মতোই, আমি বানানি সবটা এরকম। আমার বউ, আমার ছেলে, আমাদেরকে আমি তৈরি করে নিছি এভাবে। আমার আইডিওলজিতে তোর চলবা, আজকে বেঁচে থাকো,
বেঁচে থাকার জন্য যা করবা ততটুকু করো, এবং কালকেরটা প্ল্যান করে রাখো যে আগামীকাল কী করবা। এর পরবর্তীতে প্ল্যান করার মতো তোমার ক্যাপাবিলিটি আল্লাহ তোমাকে দেয় নাই। আল্লাহ তোমাকে ওইটুকু মানে জ্ঞান দিছে তোমাকে, তুমি জ্ঞান হচ্ছে ডেভেলপ করো, তুমি চর্চা করো, চেষ্টা করো, কিন্তু ভবিষ্যৎ প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমি এই জায়গাটা আমি মানতে পারি না, নিজেকে আমি আসলে ওই জায়গায় নিতেও পারি না। কখন অনেকেই প্ল্যান করে 1-2 বছর, 10 বছর, 15 বছর, 50 বছর, আমি পারি না। আমার প্ল্যান হচ্ছে আজকের দিনের প্ল্যান, আমার প্ল্যান হচ্ছে আগামীকাল পর্যন্ত সীমাবদ্ধ। আজকের দিন আমি কী করলে আজকের দিনটা ভালো যাবে, বা আজকের দিনটা কী করলে রেজাল্টটা ভালো আসবে, এইটা আমি চেষ্টা করি করার। আমি গভীর প্ল্যানে যেতে পারি না। আচ্ছা, বিয়ের কত বছর পার হলো? 17, 18, এই অক্টোবর 18 হবে। 18 বছর। 18 ইয়ার্স। কেমন এই জার্নিটা কেমন? বিয়ের আগের লাইফ, বিয়ের পরের লাইফ মেলানো কোনো যুক্তিগত নাই। এটা মেলানোটা বোকামি আর কি, যে অনেকেই মিলাইতে চায় আমি আগে এরকম ছিলাম বিয়ের আগে, বিয়ের পরে আমার এরকম কেন হইলো, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই মেলানোটাই বোকামি। বিয়ের আগের লাইফ একরকম থাকবে, বিয়ের পরে লাইফটা চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি চেঞ্জ। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় কৌশল হচ্ছে বিয়ের পরে বউকে খুশি রাখা। বউকে খুশি রাখতে গিয়ে যদি দু একটা মিথ্যা কথা বলা লাগে, সেটা বলতে হবে, বলে বউকে খুশি রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে প্রধান মানে সূত্র সংসার জীবনে সুখে থাকার আর কি। আপনি তাহলে 18 বছর ধরে এই সূত্র মেনে চলছেন? না 18 বছর এই সূত্র অ্যাপ্লাই করা লাগে না, কিছু কিছু সময় অ্যাপ্লাই করা লাগছে আর কি। 18 বছর এই সূত্র সবসময় কি আর এরকম করা লাগে, কিছু কিছু সময় করতে হয়। এটা যারা বিয়ে করছে তারা জানে আর কি। তো রাজীব ভাই, বিয়েটা কি আপনার পছন্দের ছিল? ভাবিস আপনার পছন্দের মানুষ ছিল না, পরিবার আপনার জন্য এনে দিয়েছে? না, এইটাও এক ধরনের আমার বিয়ের একটা কাহিনী নিয়ে একটা গল্প বা সিনেমা বানানো যাবে। আমরা কিন্তু ক্লাসমেট ছিলাম সরকারি আশিক মোহাম্মদ কলেজে, আমি আর আমার বউ, আমার ফ্রেন্ড একটা গ্রুপ ছিলাম, এই গ্রুপের মধ্যে ও ছিল, আমিও ছিলাম। তো কলেজে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সে। ফ্রেন্ড ছিলাম আমরা, বহুদিন ফ্রেন্ড ছিলাম একসঙ্গে। এরপরে আমি যখন চিন্তা করলাম, আমি যখন মানে বুঝতে শুরু করলাম যে তার প্রতি আমার একটা উইকনেস তৈরি হয়ে গেছে, সেটা আমি প্রকাশ করলাম না। কারণ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে হবে। আমার ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, ওর ফ্যামিলি একটু অর্থনৈতিকভাবে একটু ডেভেলপড। সো ওই জায়গায় যখন বুঝলাম যে না, আমি যে পছন্দ করি এটা বলাটা বোকামি হবে, কারণ আমি বললে এটা রিফিউজ হবে, আমাদের সম্পর্ক নষ্ট হবে, ফ্রেন্ডশিপ আছে এটি থাক। আমরা কলেজ পাস করলাম, এরপরে ইউনিভার্সিটি কোচিংয়ে ভর্তি হলাম জামালপুরে, একসঙ্গেই আমরা ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে যখন শেষ দিকে আমাদের ক্লাস, মানে এখন এরপর থেকে আমরা একসঙ্গে থাকার অপশন নাই আর কি, কারণ ভর্তি তো কে কোথায় হবে বলা যায় না। কেউ ঢাকা হবে, কেউ রাজশাহী হবে, কেউ জাহাঙ্গীরনগরে, কেউ চিটাগাং, যার যেখানে সুযোগ হবে, কেউ জামালপুরে থাকবে। তখন মনে হলো কি আমার বলে দেওয়া উচিত, কারণ এরপর তো দেখা হবে না। তা না হলে সারা জীবন একটা আফসোস থেকে যেত। এখন বলে দেই, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ। তো একদিন আমরা, তাও একা না, আমরা গ্রুপ 7-8 জন মিলে কলেজ ক্যাম্পাসে কলেজ পুকুরে গেছি। পুকুরে গিয়ে বলে দিছি ওরে যে আমি তো তোরে ভালোবাসি। আপনার জামালপুরের দর্শকের জন্য অন্তত বলুন যে পুকুরের কোন পার্টটাতে আপনি গিয়েছিলেন, কারণ ওই পুকুরে অনেক স্পেসিফিক জায়গা আছে যেখানে আসলে সবাই যেতে পছন্দ করে। এখন তো পুকুরের পার পুরা পা করে ফেলছে, তখন তো এরকম ছিল না, কাঁচা ছিল, নারকেল গাছ বেশি ছিল তখন। ওই পারে হোস্টেলের সামনে, হোস্টেলের কাছাকাছি পুকুর ওই পারটা আর কি, যেখানে একটা ছাউনি ছিল ওই পাশে, ওই পারে আমরা আড্ডা দিচ্ছিলাম। ওইখানেই আমি তারে বলছিলাম যে আমি তোরে ভালোবাসি। তারপর উত্তর কি ছিল? উত্তর ওই যেটা আশা করছিলাম ওইটাই, যে তুই কি করছিস এগুলা, আমি তো তোরে ফ্রেন্ড হিসেবে দেখি, খবরদার এসব কথা আর বলবি না, ঠিক আছে? আমি বললাম যে আমি জানি তুই উত্তর দিবি, কিন্তু আমার না বললে এই জিনিসটা আমার ভিতরে একটা কষ্ট থাকতো যে আমি বলি নাই। ঠিক আছে, নো প্রবলেম, ইজিলি আমরা সেটাকে ম্যানেজ করে ফেললাম। ভালোবাসার রিফিউজ হয়েছে বলে আমি খুনাখুনি করবো না জিত করবো, এই ধরনের কোনো কারণ নাই তো। রিফিউজ হয়েছে আমি আগের থেকেই প্ল্যান করে গেছি, মানে নেগেটিভ রেজাল্টটা আসবে এটা আমি মনে মনে ভেবেই গেছিলাম আর কি। পরবর্তীতে ও ভর্তি হইলো লালমাটিয়া মহিলা কলেজে, আমি ভর্তি হইলাম, প্রথমে ভর্তি হইলাম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওখানে 6 মাস ক্লাস করার পরে আমার ভালো লাগলো না, রাজশাহীতে গানের জন্য আমার ব্যাকওয়ার্ড মনে হয়েছে। এবং পরবর্তীতে 2002-03 সেশনে আমি যখন চারুকলায় ভর্তি পরীক্ষা দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি কিন্তু
এর আগে কোনো ভাবি নাই আমি চারুকলায় পরীক্ষা দিব। আমি জেনারেল লাইনে পরীক্ষা দিয়েছিলাম। রাজশাহীতে আমার চান্স ছিল হচ্ছে ফিলোসফিতে। তো আমি ড্রয়িং করতাম ছোটো থেকে, এটা আমার একটা আল্লাহ প্রদত্ত গুণ ছিল ভিতরে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে না, এবার শুধুমাত্র চারুকলায় পরীক্ষা দিব, অন্য কোনো সেক্টরে পরীক্ষা দিব না। চারুকলায় ভর্তি কোচিং করব 4 মাস কোচিং করে ওই শুধুমাত্র চারুকলায় পরীক্ষা দিব, অন্য কোথাও না। এবং আমি তাই করছি, চলে আসলাম, এসে হচ্ছে কোচিংয়ে ভর্তি হইলাম চারুকলায়। ভর্তি কোচিংয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, লাইন ড্রয়িং থেকে শুরু করলাম, দেখলাম আমার ডেভেলপ খুব তাড়াতাড়ি হচ্ছে, মানে এইটাও আমার ক্যাচ করার ক্ষমতা অনেক ভালো, তাড়াতাড়ি। এবং আমি চারুকলায় চান্স পাইলাম ভর্তি পরীক্ষায়। 120টা সিটের মধ্যে আমি হইলাম 19তম। ভালোই রেজাল্ট হয়েছে, খারাপ। আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমি সেটাই পাইছি। এই যে তখন আমি একটু নিশ্চিন্ত হইলাম। চারুকলায় একটু পড়াশোনা, থিওরিক্যাল পড়াশোনা কম, প্র্যাকটিক্যাল বেশি। আমাদের ক্লাসই হলো মাঠে, ঠিক আছে, ম্যাক্সিমাম সময় আমাদের বাইরেই কাজ করতে হয়। তো ওই জায়গাটা হলো কি গানের জন্য খুব পারফেক্ট জায়গা। কাজ করতে করতে আমি গানও গাইতে পারি, ক্লাস করতেছি কিন্তু আমি গান গাচ্ছি সঙ্গে সঙ্গে। তো এইটাও একটা ভালো দিক। গানের জন্য আমার চারুকলাটা খুব বেশি উপযোগী ছিল। এবং চারুকলার যে বকুলতলা, চারুকলার যে পন্ড, চারুকলার যে আমাদের গ্রাফিক ডিজাইনের সামনের যে অংশটা, এখানে আমরা অনেক সময়, আমার তো দেশের অনেকগুলো প্রোগ্রাম চারুকলায় হয়। চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ, নবীনবরণ হয় চারুকলায় প্রত্যেক বছর। তারপরে ফেয়ারওয়েল হয় বিভিন্ন ইয়ারের, সবগুলা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতাম, গান গাইতাম। মানে গান গাইতে হইতো আমার, এরকম আর ব্যাপারটা। এই গানের চর্চাটা আমার এইভাবে চালিয়ে যাইতে হয়েছে, সবসময় কন্টিনিউ করছি। ও চারুকলায় আসতো পয়লা বৈশাখ, তারপর 21শে ফেব্রুয়ারি, বিশেষ দিবসগুলোতে, 21শে ফেব্রুয়ারি, বিভিন্ন দিবসগুলোতে সে চারুকলায় আসতো। তখন ওর সঙ্গে আমার দেখা হইতো, আসতো। তো ওর মধ্যে কোনো ফিলিংস আমি তখনও নাই, মানে আমার জন্য কোনো ফিলিংস নেই। আমার মধ্যে আছে তখনও, কিন্তু ওর মধ্যে নাই। ক্লোজ আপ ওয়ান শেষ হওয়ার পরে আমি যখন বেরোয় আসলাম, এরপরে আমি নিজের বাসা নিলাম। বাসায় আসবাবপত্র কিনলাম, যা যা লাগে, ফ্রিজ, টিভি, খাট, চেয়ার টেবিল, যা যা লাগে, সোফা। যখন আমি বুঝলাম যে না, আমি একটা সংসার চালানোর মতো যোগ্যতা আমার হয়েছে, যে না, আমি একটা ওয়াইফ বা আমার সঙ্গে একজন মানুষকে আমি পালতে পারবো, তখন আমি ডিসিশন নিলাম আমি ওকে আর কিছু বলবো না, ওর বাবা মার কাছে গিয়ে আমি সরাসরি বলবো। তখন পর্যন্ত তাকেই আপনি মনে মনে রেখেছেন? আমি আর মানে পাগলামি করি না, কারণ জানি তো আমার অবস্থা ভালো না, পাগলামি করে লাভ কি, সে তো রাজি হবে না। তো আমি যখন আমার নিজের পায়ে আমি দাঁড়াইতে শিখলাম, তখন আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম যে আমি শিমুরে বিয়ে করব। তো শাশুড়ি চিন্তা করলো যে না, ছেলে তো নিজের পায়ে দাঁড়াইছে, ইনকাম করতে পারে, সংসার চালাতে পারবে, ঠিক আছে। শাশুড়িও শিক্ষিত, তো শিক্ষিত যেহেতু, সে আর অন্য ধরনের কোনো নাবোধক কোনো মন্তব্য করা নাই। সে বলছে আমি বাবার সঙ্গে কথা বলে তোমার আমি জানাবো। আমার শাশুড়ি আবার আমার আগে আদর করতো অনেক, সে ওর ফ্রেন্ড ছিলাম না, বাসা যাইতাম তো খুব আদর করতো সে। ও একদম মায়ের লোক, সে অনেক ভালো লোক। আমার শাশুড়ি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ভদ্র মানুষ, কোনো কুসংস্কার নাই ভিতরে। এবং একটা পরামর্শ চাইলে সে সঠিক পরামর্শটাই দিবে একজন মানুষকে, কোনো খারাপ কোনো পরামর্শ দিবে না। আমার শ্বশুরও তাই। তো সে শ্বশুর সঙ্গে আলাপ করার পরে পজিটিভ রেজাল্ট আসলো আমার কাছে, যে তোমার শিমুর আব্বা রাজি। শিমুর আব্বা বলছে তুমি যা করবো তাই, মানে তার মানে রাজি সে। আমি এরপরে শিমুরে নক দিলাম যে এরকম ভাই, কয় আমি তোর বিয়ে করবো না। ও তাও বিয়ে করবে না। এখন মহাবিপদ, বাপ মা রাজি, মেয়ে রাজি না। এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ওই সময়টা আমার খুব খারাপ গেছে। আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। ওকে রাজি করানোর জন্য আমার প্রায় 3 4 5 মাস আমার চেষ্টা করছি। আমি চেষ্টা করে শেষ মুহূর্ত পর্যন্ত ও রাজি হয়ই নাই। বিয়ের পিড়িতে বসে ও কবল বলছে, কিন্তু ও রাজি না, আমার বিয়ে করবে না। বাপ মায়ের প্রেশারে, আত্মীয় স্বজনের প্রেশারে সে বিয়ে করছে। খুব সিম্পল একটা বিষয়। আমি ওর সম্মান করি ওই জায়গাটা, কারণ সে আসলে তো ফ্রেন্ড হিসেবে দেখছে আমাকে, তো ওইভাবে ভালোবাসা নাই, তাই না? একতরফা ভালোবাসা থেকে এটা হয়েছে আর কি, আমার দিক থেকে হয়েছে, ওর দিক থেকে হয় নাই। তো আমিও ওর দিকে ওটা রাগ করি নাই, কারণ জানি। কিন্তু বিয়ে করছে, শেষ পর্যন্ত বিয়ে হয়েছে। বিয়ের পরে আবার দেখা গেল পুরা উল্টাই গেছে জিনিসটা। আমার চেয়ে ভালোবাসা ওরই বেশি আমার প্রতি। আমি যা ভালোবাসছি ওরে বিয়ের আগে, বিয়ের পরে আমার ভালোবাসার চেয়ে ওর ভালোবাসা অনেক বেশি বাইরে গেছে আমার প্রতি। এইটা আমি দেখছি আর কি। তার মানে বলা যায় আসলে ব্যক্তি জীবনে আপনি খুব সুখী একজন মানুষ। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ। আচ্ছা রাজীব ভাই, আমরা তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের গান শুনতে ইচ্ছে করে এবং পছন্দের একটা তালিকাও থাকে। তো আপনার প্লেলিস্টে আপনার গান ছাড়া আর কাদের গান থাকে? আমি বাংলা গান বেশি শুনি, খুব বেশি শুনি বাংলাদেশের গান, বাংলাদেশের বাংলা গান এবং কলকাতার কিছু বাংলা গান ব্যান্ড আছে কিছু, যেমন চন্দ্রবিন্দু, তারপর আমাদের সুমন ভাই আছে, অঞ্জন দত্ত আছে, তারপর নচিকেতা আছে, নচিদা, ওনাদের গান শুনি অনেক বেশি। বাংলাদেশের গান বলতে আমি যা বুঝি, আধুনিক গানের যারা রয়েছেন আমাদের সৈয়দ আব্দুল হাদি, শ্রদ্ধেয় কিশোরদা, খালিদ হাসান মিলু, তপন চৌধুরী, সুবীর নন্দী, আধুনিক গানের সাবিনা আপা, রুনায়লা, এদের গান আমি এখনও শুনি রেগুলার। এরপর ব্যান্ডে যদি দেখি আমি এলআরবি, নগর বাউল, আর্ক, শিরোনামহীন খুব কম শোনা হয়, কিন্তু ওই আমাদের সময়ে 90s 2000-এর সময় যে ব্যান্ডগুলো হচ্ছে একদম সব মানে ডায়মন্ডের মতো ছিল আমাদের কাছে, ওই ব্যান্ডের গান এখনও শুনি আমি, ওদের গানগুলো চিরস্মরণীয় যে গানগুলো রয়েছে। এরপরে চিরসবুজ গান, বাংলা সিনেমার গান শুনি। সিনেমার গান বলতে আমাদের তো একজন ছিল কিংবদন্তি, রাজা ছিল ফিল্মের, কিশোরদা, তার গান শুনি। তো ব্যান্ড আধুনিক গেল, ফোক গানের দিকে যদি যাই, আমাদের আব্দুল আলিমের গানে আমি এখনও শুনি, লালন সঙ্গীত শুনি, রবীন্দ্রসঙ্গীতও শুনি। একটু আগে তোমার আমি শোনাইলাম না, যেটা আমি আজকে আমি গতকাল রাতে ভয়েস দিছি, হঠাৎ করে মনে হয়েছে একটা রবীন্দ্রসঙ্গীত গাবো, সো ওটা আমি গত রাতে ভয়েস দিছি। তো বাংলা গান অনেক শুনি, প্লেলিস্টে এরকম মানে কোনো বাধা ধরা কোনো জায়গা নেই আমার যে এই গানে আমার শুনতে হবে, আমি সব ধরনের গানই শুনি। নতুন যে গানগুলো হচ্ছে এই ফিল্মের গান, প্রীতমের গান শুনি খুব কম বেশি, হাবিব ভাইয়ের গান শুনি অনেক আগের থেকে, হাবিব ভাইয়ের গান। এরপরে আমাদের কোনার গান শুনি, কোনালের গান শুনি। রাজীব ভাই, আসলে আমরা তো দীর্ঘ সময় আড্ডা দিচ্ছি, আমি অনেক বিষয়ে আসলে আপনার কাছে জানার আছে, কিন্তু একদিন আড্ডাতে বসে আসলে সব বিষয় জানা সম্ভব না। তবে তারপরেও জানতে চাই, যেহেতু আপনি কথা প্রসঙ্গে বললেন একটু আগে যে আপনি সর্বোচ্চ কালকে কি হবে সেটা ভাবতে পারেন, কিন্তু এক বছর আসলে কিভাবে কি যাবে সেই বিষয়টা আপনি কখনোই ভাবনায় রাখেন না। কিন্তু একজন শিল্পী তার শিল্পকে কোথায় দেখতে চায় এবং কিভাবে দর্শকের কাছে পৌঁছানো যায়, সেই ভাবনাটা তো অবশ্যই তার থাকবে। ভাবনা থাকা এক জিনিস, সেটা ভাবনা আমি কি বললাম যে আমি যদি আজকের দিন নিয়ে ভাবি, আলটিমেটলি কিন্তু আগামী 10 বছরের চিন্তা আমার মধ্যে মানে ওই কাজের মাধ্যমেই বের হয়ে আসবে। আমি ঠিক এই আজকের দিনটাকে যদি আমি পারফেক্টলি ইউজ করি, তাহলে তোমার 10 বছরের কথা চিন্তা করা লাগে না। সেটাই বিষয়, আপনার এই কথার মধ্যেই আসলে আমরা অনেক কিছু বুঝতে পারছি। কিন্তু আমি যদি জানতে চাই আসলে 10 বছর পর, এই যে 21 বছর পার করে ফেলছেন আপনার ক্যারিয়ারে, মানে যখন থেকে দর্শক আপনাকে চিনছে সেটা 21 বছর পার হয়ে গেছে, মিউজিক তারও আগে থেকে আপনি করছেন। তো আমি শুধু 21 বছরের হিসাবটা ধরছি, 21 বছরে আজকে আপনি এখানে, এবং 10 বছর পরে ঠিক কোন অবস্থানে থাকার কথা বা আপনি থাকতে পারেন বলে মনে করেন? না, আমি 21 বছর যেটা পারে নাই সেটা আর 10 বছরও সম্ভব না। সেটা তো 1 বছরও সম্ভব হতে পারে, সেটা আবার 1 বছর হইতে পারে, আমি সেটাই বলছি। সো আমার কোনো প্ল্যানিং নাই, আমি ওই জায়গায় আমি অফ, প্ল্যানিং নাই। কিন্তু আমি একটু এখন থেকে একটু সিরিয়াস বেশি কাজের প্রতি, গত এই বছর থেকে আর কি, এই বছর থেকে। কারণ আমি এখন কাজ শিখতেছি, নিজে বাসায় কাজ করি। সো আলটিমেটলি নিজের ঢোলকে নিজেই পিড়াইতে হবে, এরকম এই জায়গাটাই তৈরি করতে হচ্ছে আর কি আলটিমেটলি। আচ্ছা, আর নিজের কাজগুলো নিজেরই করতে হবে। বিষয়টা কি এমন যে আসলে বেশ দীর্ঘ সময়ের কোনো আক্ষেপ থেকে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন? না, ওই যে বললাম আক্ষেপ না, যেরকম কাজ করার কথা ছিল আমার সেই কাজ যেহেতু হচ্ছে না, কিন্তু আমার তো সুস্থ ব্রেন, হাত পা সচল, তো আমি তো কাজ করতে পারি চেষ্টা করলে, কেন আমি করি না? আমার হচ্ছে দুনিয়ার শখ, আমি বাইক রাইড করি, মানে বাড়ি যাই, ওই যে বললাম না মাসে 2 বার বাড়ি যাই, 2 বার বাড়ি গেলে আমার 10-15 দিন বাড়িতে চলে যায়, বা 8-10 দিন। কেন যাই? ওইটা আমার একটা আত্মার প্রশান্তির জন্য যাই। এখানে ঢাকায় যারা থাকে, যারা কাজ করে, এরা আমার বাড়ি যাওয়া দেখে হিংসা করে, সবাই ফোন করে বলে আমরা যেতে পারতাম তোর মতো। ওরা কিন্তু কাজ করতেছে, ওরা আমার চেয়ে ভালো কাজ করতেছে, কিন্তু ওই আক্ষেপটা ওদের মধ্যে আছে, ওরা যাইতে পারে না, আমি পারি। সো আমি কিন্তু অনেক জায়গায় ওদের চেয়ে রিচ। কোন জায়গায় রিচ? যে মানসিক প্রশান্তির জায়গা, মানসিক প্রশান্তি, পরিবারের সঙ্গে একটা সময় কাটানোর যে মুহূর্ত। তো সো আমারও হারানোর কিছু নাই, আমি যা পাইছি এটাই আমার হয়তো আল্লাহ আমার ভাগ্যে লেখছিল আর কি, এর বেশি আমার হয়তো নাই এখন পর্যন্ত যা পাইছি আর কি। এর পরবর্তীতে
যদি আমি আমার কার্যক্রম চেঞ্জ করি, ধরো বাড়ি যাওয়া কমাই দিলাম, বা আমি বাইরের যে শখগুলো ফটোগ্রাফি করা বা এই আব্বু বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বাইরে যদি কমাই দেই, বাসায় যদি বসে বেশি সিরিয়াস হয়ে যদি কাজ করি, তাইলে আগামী সময়গুলো হয়তো পরিবর্তন হবে, না হওয়ার তো কোনো কারণ নাই। আলটিমেটলি সব কিছু আমার মধ্যেই। মানে এমন হয় কি যে যদি আপনি 1 মাস বাড়ি গেলেন না, তাহলে কি মনে হয় যে আপনার গানের ক্ষেত্রে সেটা প্রভাব পড়বে? 1 মাস বাইরে না গেলে গানের ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে, পজিটিভ হবে, কারণ আমি তখন গানে সময় দেবো বেশি। আমি ধরো বাসায় রেগুলার রেওয়াজ করি, যখন আমি বাড়ি চলে যাই ওই 4-5 দিন আমার রেওয়াজ করা হয় না, তাহলে গলাটা কিন্তু আস্তে আস্তে পেছন থেকে যায়। আবার ঢাকায় এসে আমার রেওয়াজ করে আবার গলাটা তৈরি করতে হয়। রেগুলার রেওয়াজ করলে গলার টেম্পারটা ভালো থাকে, গলার স্থায়িত্ব ভালো থাকে। আর রেগুলার রেওয়াজ না করলে পিছায় গেলে ওটা আবার পূরণ করতে অনেক সময় লেগে যায়। তো বাড়ি গেলে ওই গ্যাপটা তৈরি হয়, বা বাইরে গেলে। আসলে রেগুলারিটি মেনটেন করা আমার জন্য খুব টাফ। আমি একটা অগোছালো ছেলে, চারুকলায় যেহেতু, চারুকলার পোলাপান ম্যাক্সিমাম অগোছালো হয়, আর আমি ছোট থেকে অগোছালো। তো এই কারণ হচ্ছে আমার মধ্যে এই সিরিয়াসনেসটা কম। আমার কথা হলো যে এখনও আমি এটি বিশ্বাস করি যে আমার বাংলাদেশের যারা স্বনামধন্য যারা মিউজিক ডিরেক্টর আছে বা প্রডিউসার আছে বা পরিচালক যারা রয়েছে, তারা ফিল্মের জন্য হয়তো আমাকে ডাকবে, ফোন দিবে যে রাজীব একটা গান তৈরি হয়েছে, আসো ভয়েস দিয়ে যাও। আমি আবার এই ক্ষেত্রে খুব সিরিয়াস। যখন কেউ আমাকে বলে ভালোবাসা দিয়ে যে ভাই তোমার জন্য গানটা তৈরি করছি, ভয়েসটা দিয়ে যাও, আমি দৌড়াই চলে যাই। তখন আমার কোনো কাজ আর মনে থাকে না, যত সিরিয়াস কাজ থাক আমি আগে গানের ভয়েসটা দিয়ে আসি গিয়া, যে গান হচ্ছে আমার আসল মানে পরিচয়, এটা আমার রিজিকের জায়গা, ওটা আমি মিস করি না। ওই সম্মান আমার মধ্যে এখনও আছে। আমাকে যেই ফোন দিয়ে বলে যে ভাই গান তৈরি করছে, গানটা পছন্দ না হোক, আমার যদি পছন্দ না হয় তারপরেও আমি কষ্ট করে হলেও গায়ে দিয়ে আসি। সো এই টাইপের মানুষ আমি, যে গান গাওয়ার সুযোগের জন্য সবসময় বসে থাকে যে গাওয়াকে গান গাওয়ার সুযোগ দেখ, কিন্তু আলটিমেটলি না, রেজাল্ট জিরো। কেউ আর ওই কাজ করতেছে না। এখন যে গান বানাচ্ছে সেই সব কিছু গাচ্ছে, সেই শুরু করতেছে, সেই কম্পোজিশন করতেছে, সব কিছু সেই করতেছে। যাই হোক, এগুলো বলে লাভ নেই। বাস্তবতা হলে এরকম, বাস্তবতার সঙ্গে মিলাই চলতে হবে, বাস্তবতার সঙ্গে মিলিয়ে আসলে চলতে হবে। রাজীব ভাই, সবশেষ একটা বিষয় আপনার কাছে জানতে চাই। এই যে আপনি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় আসলে ইঙ্গিত দিলেন, সরাসরি কিন্তু আপনি কিছু বলেননি বা কাউকে অভিযোগ করেননি, আমরা আসলে বুঝতে পারছি যে ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে। তো সেই মানুষগুলোর উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি, যেটা তাদেরকে এখন পর্যন্ত বলতে পারেননি? আলটিমেটলি ওই জায়গায় আমাদের ফিরে আসতে হবে। আমি এটা এখনও বলি যে টিমওয়ার্কটা আগে ছিল, আমরা যেটা দেখে আসছি, আমাদের সিনিয়ররা যেটা করতো, একটা গান সিলেকশন হওয়ার পরে গানটার ইন্ট্রো, ভার্স, তারপরে ফার্স্ট ইন্টারলিউড, সেকেন্ড ইন্টারলিউড কী বাজবে, গানের কথা সুরের সঙ্গে আউটরো কী হবে, বা মিউজিকটা কেমন হবে, এই নিয়ে একটা গবেষণা হতো, টিমওয়ার্ক হতো। গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, প্রডিউসার সবাই বসে গবেষণা করতো। একটা গান লেখা হইলো, না এই লাইনটা বাদ দাও, আচ্ছা 2 দিন পরে আবার লাইন একটা মনে হচ্ছে না এটা ঠিক নাই, আরটা বাদ দাও। এই যে একটা টিমওয়ার্ক, ডেভেলপমেন্ট করার জায়গাটা, একটা গানকে নিয়ে কাটাছেঁড়া করা, গানটাকে ডেভেলপ করা। আমি লিখে দিয়েছি গানটা, এরই ফাইনাল কেন হবে, এটা চেঞ্জ হতে পারে, আমি একটু আপলোড করি। বা একটা সুর করছি, এই সুরটা 2 দিন পরে আমার মনে হলো না এটার চেয়ে এটা বেটার হবে, ওই সময়টা আমাদের নেওয়া উচিত ফাইনালি কম্পোজিশনে যাওয়ার আগে। যে গানটা না আমি শোনাই মানুষরে, আমার আশেপাশে যারা আছে, ভাই এটা শুরু করছে তো কেমন হয়েছে, এটা কি আমি ফাইনালি করবো, তার পরামর্শটা নেই। যদি সে বলে যে না ভাই এটা একটু এই জায়গায় একটু ঠিক করো, সে আমি করতে পারি, সমস্যা মতো। সো টিমওয়ার্কটা এখন আর নাই, যার কারণে গানের না ওই সামগ্রিক থেকে সবার থেকে যে ভালোবাসাটা পাওয়ার কথা এটা পাচ্ছে না গানগুলা, টিমওয়ার্ক না থাকার কারণে। তো একটা গান যদি আমি একা মানুষ, আমি তো গান বাসায় বসে বসে অনেক গান বানাই, আমি আবার এআই নিয়ে কাজ করি, অনেক এআই নিয়ে কাজ আলটিমেটলি করতেই হবে, কিছু করার নাই। তো একটা গানের জন্য আউটপুট দেওয়ার পরে আমি এটা 2 দিন 3 দিন 4 দিন শুনি, শোনার পরে আমার মনে হয় কি যে না এটা বেশি দিন টিকবে না, আমার কাছেই ভালো লাগতেছে না, আমি আবার চেঞ্জ করি। সামনে আসবে আমার কাজগুলো, সামনে আরও কিছু কাজ আসবে, আমি আবার চেঞ্জ করে আবার 3-4 দিন শুনি, না এটা ভালো লাগতেছে না, এটা টিকবে না, আমার বউরে শোনাই, পোলারে শোনাই, আবার চেঞ্জ করি। এইরকম চেঞ্জ করলে না ডেভেলপ করার জায়গা থাকে, কিন্তু আমরা তো চেঞ্জ করি না। আমাদের চলতেছে কি ফাইনাল একবারে কী বাজাইছে ওটাই ঠিক আছে, টেক,
আচ্ছা নিয়ে নাও, শেষ। এইভাবে তো হয় না, এভাবে কাজ করলে হয় কি, ওই যে বললাম পারফেকশনের জায়গাটা না থাকলে গান হিট হবে, ভাইরাল হবে, কিন্তু গান টেকসই হবে না। যে টেকসই, যে গান 25, 30, 50 বছর আগে এখনো পরে আমরা এখনো শুনি, আর সে 1 বছর আগের গান আমরা ভুলে যাই, খুব হিট গান, চমৎকার ভাইরাল হয়েছে, 2 মাস 3 মাস কোটি কোটি ভিউ হয়ে গেছে, অথচ গানটা 1 বছর পরে কারো মুখে আর নাই। আমরা স্টেজেও গাই কিন্তু এরকম ভাইরাল গান, কিন্তু 1 বছর পরে আর গাইতে পারি না এই গানগুলা, ওই আগের গান গাই। কারণ 1 বছর পরে আবার নতুন আরেকটা এরকম গান চলে আসে। কিন্তু কিছু গান এখনো গাই, আয়ু বাচ্চু, সেই তুমি, চুমকি চলেছে একা পথে, তা পাগলা হাওয়ার তরে, এগুলো তো কখনো চেঞ্জ হয় না, এগুলো থাকে সব সময়, এগুলো আলটিমেটলি আরও 100 বছর পরে গিয়েও মানুষ গাইবে। কিন্তু এর মধ্যে যেগুলো ভাইরাল হচ্ছে এগুলো আসবে আর যাবে, আসবে আর যাবে, গান টিকবে না একটাও। আমি ওই জায়গা থেকে বললাম আর কি, যে টিম ওয়ার্কটা আবার তৈরি করতে হবে, টিম ওয়ার্ক ছাড়া গান হবে না। আমরাও চাই যে আসলে আপনি যেভাবে ভাবছেন বা ইন্ডাস্ট্রি আসলে যেভাবে যাওয়া উচিত, যেভাবে গেলে গানগুলো প্রজন্মের পর প্রজন্ম মানুষ শুনতে থাকবে, তো আপনার সেই ভাবনার জায়গা থেকে আপনি কাজ করছেন, আমরা আপনার কাছ থেকে নতুন নতুন দারুণ কাজ আশা করব। এবং আজকে আমার সঙ্গে আপনি দীর্ঘ একটা সময় আড্ডা দিয়েছেন, আপনার নানা বিষয় আমাদেরকে জানিয়েছেন, আমার দারুণ একটা সময় কেটেছে। এবং শেষটাও আমি চাই যে আপনার একটা গান শুনতে শুনতে আজকে আমরা বাড়ি যাব। থার্ড অ্যালবামের গান, একলা মানুষের গান, মানে স্টেজও গাইতে হয়। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে।